হামলার ভয়ে শেখ হাসিনাকে সাথে নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েও ঠাঁই পেলেন না নরেন্দ্র মোদী। বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। জুলাই গণঅভ্যুত্থানে হেলিকপ্টার দিয়ে বোম্বিং করতে চেয়েছিলেন শেখ হাসিনা। আক্তাররা কেন বিমানবন্দরে ভিভিআইপি সুবিধা পাননি ব্যাখ্যা দিল সরকার। চট্টগ্রামে বিএনপি জামাতের নেতাকর্মীদের মধ্যে চলছে ভয়াবহ সংঘর্ষ। কোন পদ্ধতিতে নির্বাচন হবে রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নেবে বললেন প্রেস সচিব। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম। ভারতের লাদাখের জনগণ রাজপথে নেমেছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। তাদের দাবি একটাই, লাদাখকে রাজ্য হিসেবে স্বীকৃতি দিতে হবে, আর না হয় নরেন্দ্র মোদীর পদত্যাগ করতে হবে। পর্যায়ে এমন গিয়ে দাঁড়িয়েছে, যদি লাদাখকে রাজ্য হিসেবে স্বীকৃতি না দেয় তাহলে মোদীর পদত্যাগ করতে হবে। অন্যদিকে রাজ্য হিসেবে স্বীকৃতি দিলে রয়েছে কেন্দ্রীয় অনেক সমস্যা। আমরা দেখব পাশাপাশি ছাত্র জনতার আন্দোলনে কতটা বিপর্যস্ত হয়ে পড়েছে মোদী সরকার, এটাও আমরা জানবো। কয়েকটি জায়গায় বিজিবির যে বিভিন্ন অফিস রয়েছে সেই অফিসগুলো ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। চলুন আমরা দেখে আসি। পদ্ধতিতে নির্বাচন হবে রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নেবে বললেন প্রেস সচিব। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 2024 সালে 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অতিমাত্রায় নাটকীয় মুহূর্ত। দেশের অভ্যন্তরে ছাত্র জনতার তীব্র আন্দোলন এবং রাস্তায় ব্যাপক সহিংসতার মধ্যে দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে। কিন্তু সেই পদত্যাগের সঙ্গে যুক্ত হয়ে যায় আরও এক চাঞ্চল্যকর ঘটনা। তার সঙ্গে আশ্রয় নেওয়া এবং ভারতের মাধ্যমে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা। এই ঘটনা আন্তর্জাতিক রাজনীতিতে এক দানাবাঁধা সৃষ্টি করে। শেখ হাসিনার পদত্যাগের পিছনে প্রেক্ষাপট হলো বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন ক্রমশ তীব্র রূপ ধারণ করে। সরকারি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী এই আন্দোলনের সময় প্রায় 2000 জন নিহত হয়েছে এবং 5000-এর বেশি মানুষ আহত হয়েছে। এই উত্তাল পরিস্থিতিতে শেখ হাসিনা নিরাপত্তার জন্য ভারতের দিকে রওনা হন। ভারতের সেনাবাহিনীর একটি বিশেষ বিমান তাকে দিল্লি পৌঁছে দেয় এবং ভারতীয় সরকার তাকে প্রাথমিক আশ্রয় দেয়। ভারতে পৌঁছানোর পরও শেখ হাসিনা নিশ্চিন্ত হননি। ভারতের আভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের ছাত্র জনতার সমর্থিত নয়া আন্দোলনকে ভয় করে তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করেন। ভারতের পক্ষ থেকে তাকে একটি ট্রাভেল ডকুমেন্ট প্রদান করা হয়, যা তাকে বিদেশে ভ্রমণের সুযোগ দেওয়া হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নীতি, রাজনৈতিক অবস্থান এবং নিরাপত্তা বিবেচনায় তাকে আশ্রয় দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সুরক্ষা সংস্থা স্পষ্ট করে জানিয়েছে, এই মুহূর্তে তারা কোনো রাজনৈতিক আশ্রয় বা পলিটিক্যাল অ্যাসাইলাম দিতে রাজি নয়। এদিকে ভারতে মোদী সরকারের অবস্থান এই ঘটনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিক। নরেন্দ্র মোদী, যিনি ভারতের প্রধানমন্ত্রী এবং আন্তর্জাতিক কূটনীতিতে খুবই সক্রিয়, তৎপরভাবে চেষ্টা করেছিলেন শেখ হাসিনার সুরক্ষা ও রাজনৈতিক অবস্থান নিশ্চিত করতে। কিন্তু মোদী যুক্তরাষ্ট্রে শেখ হাসিনাকে পৌঁছে দেওয়ার সময় তার প্রয়াস ব্যর্থ হয়েছে। ভারতের ছাত্র জনতার আন্দোলন এবং দেশীয় রাজনৈতিক চাপ মোদীর এই প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয়। বাংলাদেশ সরকারও তাদের প্রতিক্রিয়া জানায়। তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি এবং কূটনৈতিক চাপ শুরু করেছে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যু নয়, বরং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সম্পর্কিত। ভারত ও যুক্তরাষ্ট্রের অবস্থান এই জটিল পরিস্থিতিকে আরও ঘনীভূত করছে। শেখ হাসিনার পদত্যাগ এবং আশ্রয় নেওয়ার ঘটনাটি শুধু রাজনৈতিক নয়, মানবিক দিক থেকেও গভীর প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ছাত্র জনতার আন্দোলন, রাজনৈতিক ভয়ঙ্কর পরিস্থিতি এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশে প্রতিক্রিয়া মিলিয়ে এটি একটি বহুমাত্রিক ইস্যুতে পরিণত হয়েছে। ভারতের ছাত্র জনতার আন্দোলন শুধুমাত্র ভারতের অভ্যন্তরীণ নীতি নয়, বরং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও সরাসরি প্রভাব ফেলেছে। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনার মাধ্যমে দেখা যাচ্ছে কিভাবে আন্তর্জাতিক রাজনীতি এবং দেশীয় আন্দোলন একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ে। মোদী সরকার চেষ্টা করেও আন্তর্জাতিক চাপ এবং দেশীয় ছাত্র জনতার আন্দোলনের কারণে শেখ হাসিনাকে নিরাপদভাবে যুক্তরাষ্ট্রে স্থানান্তর করতে ব্যর্থ হয়েছে। এটি প্রমাণ করছে কেবল রাজনৈতিক ক্ষমতা এবং আন্তর্জাতিক সম্পর্ক যথেষ্ট নয়, সরাসরি জনগণ এবং সামাজিক আন্দোলনও বড় ভূমিকা রাখে। সংক্ষেপে, শেখ হাসিনার পদত্যাগ, ভারতের আশ্রয় এবং যুক্তরাষ্ট্রে তার ব্যর্থ আগমনের প্রচেষ্টা আন্তর্জাতিক কূটনীতির একটি চ্যালেঞ্জ তৈরি করেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ আন্দোলন, ভারতের রাজনীতির চাপ এবং যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত মিলিয়ে এটি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছে। ভবিষ্যতে এই ঘটনার প্রতিফলন বাংলাদেশের এবং ভারতের ভোট ব্যাংক, রাজনৈতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক কূটনীতিতে দেখা যাবে। শেখ হাসিনার পদত্যাগ, ভারতের আশ্রয় এবং যুক্তরাষ্ট্রে ব্যর্থ আগমন প্রমাণ করছে কিভাবে স্থানীয় আন্দোলন এবং আন্তর্জাতিক কূটনীতি একে অপরের সঙ্গে সম্পর্কিত। মোদীর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, ছাত্র জনতার আন্দোলন কার্যকর হয়েছে এবং
আন্তর্জাতিক প্রতিক্রিয়া জটিল পরিস্থিতি তৈরি করেছে। এই ঘটনা ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। জুলাই ছাত্র জনতার আন্দোলনের সময় সেনা মোতায়েন করতে চেয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেছিলেন, হেলিকপ্টার দিয়ে সেখানে বোম্বিং করা হবে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে কথোপকথনের একটি অডিও শোনানো হয়। শেখ হাসিনাকে সেখানে কথা বলতে শোনা গেছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলায় 53তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন তানভীর হাসান জোহা। তিনি এই মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা, সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর। জবানবন্দি শেষ পর্যায়ে ট্রাইব্যুনালকে 5টি অডিও দেন তানভীর হাসান। এর মধ্যে 4টি অডিও প্লে করা হয়, যার মধ্যে 2টি অডিও শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর কথোপকথনের। ট্রাইব্যুনালের এই বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়েছে। জবানবন্দিতে তানভীর হাসান বলেন, গত বছরের 23 ডিসেম্বর শেখ হাসিনা ফোন আলাপের 69টি অডিও ক্লিপ এবং 3টি মুঠোফোন নম্বরে সিডিআর এনটিএমসি থেকে জব্দ করে। জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সাবেক প্রধানমন্ত্রী লেথাল উইপন ব্যবহার করে সরাসরি গুলির নির্দেশ দিয়েছেন। আন্দোলনকারীদের অবস্থান নির্ণয় করে হেলিকপ্টার ব্যবহার করে বোম্বিং করার কথা বলেছিলেন এবং পরিকল্পিতভাবে ইন্টারনেট সেবা বন্ধ করেছিলেন। নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গী বিএনপি ও এনসিপি নেতাদের উপর আওয়ামী লীগ কর্মীদের হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় আগে থেকে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরও কিভাবে এমন ঘটনা ঘটতে পারল, প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের কেন ভিভিআইপি সুবিধার বদলে আলাদাভাবে বিমানবন্দর থেকে বের করার ব্যবস্থা হলো, তার একটি ব্যাখ্যাও মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার দপ্তরে এক বিবৃতিতে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, এই জঘন্য ঘটনা শেখ হাসিনা শাসনামলে গড়ে ওঠা বিষাক্ত ও সহিংস রাজনৈতিক সংস্কৃতির নির্মম স্মারক। এই উত্তরাধিকার ভেঙে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউ ইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তার সফরসঙ্গী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন এবং এনসিপি সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসলিম জারা এবং জামাতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একই ফ্লাইটে নিউ ইয়র্কে পৌঁছান। মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হিসেবে বিশেষ নিরাপত্তায় অন্য একটি গেট দিয়ে বেরিয়ে গেলেও তার সফরসঙ্গী বিএনপি, জামাত ও এনসিপি নেতারা সাধারণ যাত্রীদের সঙ্গে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পড়েন। আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ঘিরে নানা স্লোগান দেওয়ার পাশাপাশি তুমুল গালিগালাজ করেন। এনসিপির আক্তার হোসেনের গায়েও ডিম ছোড়া হয়। ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ আনেন। আগের কয়েকটি ঘটনার কথা তুলে ধরে তিনি বলেন, ক্রমাগত হামলা, ষড়যন্ত্র এবং অপতৎপরতা চললেও সরকারের পক্ষ থেকে উপযুক্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই ঘটনাগুলোর সাথে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা জড়িত। ভিতর থেকে এই ইনফরমেশনগুলো লিক করা হয় এবং সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা প্রদানের যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই ব্যবস্থাগুলো যথাযথ ছিল না। আমরা এর নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তবে অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে দাবি করা হয়, প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের সফরকে ঘিরে সম্ভাব্য নিরাপত্তার ঝুঁকি মাথায় রেখে পররাষ্ট্র মন্ত্রণালয় আগে থেকে একাধিক সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল। জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রতিনিধি দলকে প্রথমে নির্ধারিত ভিভিআইপি গেট দিয়ে প্রবেশ করানো হয় এবং বিশেষ সুরক্ষিত পরিবহন ব্যবস্থায় তুলে দেওয়া হয়। কিন্তু হঠাৎ এবং শেষ মুহূর্তের ভিসাজনিত জটিলতার কারণে প্রতিনিধি দলকে বিকল্প পথে যেতে হয়। বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ভিভিআইপি, প্রবাসীধিকার এবং রাজনৈতিক নেতাদের জন্য নিরাপত্তা সহায়তা অব্যাহত রাখার আনুষ্ঠানিক অনুরোধ করা হলেও বিমানবন্দর কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করে। এর ফলে প্রতিনিধি দলের সদস্যরা অনিচ্ছাকৃতভাবে ঝুঁকির মুখে পড়েন। ঘটনার পর প্রধান উপদেষ্টা ও সরকারি প্রতিনিধি দলের সব সদস্যের নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে জোরদার করা হয়েছে। তাদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে অন্তর্বর্তী সরকার। চট্টগ্রামের বাঁশখালী চাম্বলবাজার এলাকায় বিএনপি, জামাতে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত 9:30টার দিকে ঘটনার সূত্রপাত হয়। এখনও ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, অবস্থান নিয়েছে পুলিশও।
মঙ্গলবার রাত 9:30টার দিকে ঘটনার সূত্রপাত হয়। এখনও ওই এলাকা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অবস্থান নিয়েছে পুলিশও। স্থানীয় সূত্র জানায়, 4 দিন ধরে চাম্বল ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের চেয়ারম্যানের বাড়ির পাশে সুইচ গেটের পানি ছেড়ে দেওয়া নিয়ে বিএনপি সমর্থক আহমেদ নূরের এবং জামাতের কপিল উদ্দিন পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতেও বিএনপির লোকজন চাম্বল বাজারে বিক্ষোভ করার সময় জামাতের সমর্থকরা সেখানে উপস্থিত হন। এই সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় বিএনপির পক্ষের মিজান নামের এক ব্যক্তি আহত হয়েছেন। বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক সুধাংশু শেখর হাওলাদার বলেন, দুপক্ষের উপস্থিতিতে উত্তেজনা বিরাজ করলে থানা পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন, তার সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার রাজধানীর কারণ বাজারে দ্য ডেইলি স্টারে এক সংবাদ সম্মেলন কক্ষে গবেষণা সংস্থা ইনোভেশনের জরিপের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন, তার সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ বিষয়ে সরকারে কম কথা বলাই শ্রেয় বলে মনে করেন তিনি। এর আগে আসন্ন নির্বাচন নিয়ে সংস্থাটির জরিপ প্রকাশ করা হয়। এতে বলা হয়, দেশে আগামী নির্বাচনে পিআর সিস্টেম নিয়ে জানেই না 56% মানুষ। পিআর চায় 21.8% এবং চায় না 22.2%। জরিপে অংশ নেয় 10,413 জন। এতে 69.9%। দর্শক, আলোচনাগুলো দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন লাদাখের বর্তমান পরিস্থিতি কি। লাদাখে লাদাখের আন্দোলনের কারণে বাংলাদেশের যে পালিয়ে যাওয়া নেত্রী হাসিনা, সেও খুব ভয়ঙ্কর ধরনের বিপদে রয়েছে। সে কোথায় যাবে যদি মোদী সরকারের পদত্যাগ করতে হয়? সে কি বাংলাদেশে আসতে পারবে নাকি আমেরিকা পালিয়ে যাবে? সেই কথায় হয়তো বা গুনতেছেন এই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী। দর্শক, আলোচনাগুলো শুনেছেন, দেখলেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন।